শত প্রতিকূলতা সত্ত্বেও, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আপনারা জানেন যে আমাদের রেমিটেন্সের প্রবাহ সর্বকালীন সময়ের সবচেয়ে বেশি। এই 6 মাসের গড়ে 26%-এরও বেশি আছে, এবং যদি আমরা প্রথম 2 মাস বাদ দিয়ে দিই জুলাই আগস্ট, তাহলে এটা কিন্তু আরও অনেক বেশি হয়। বর্তমানে এক্সচেঞ্জ রেট 122 টাকা, কিন্তু আমরা কি দেখি, আমরা কিন্তু এরপরেও ওই যে 2.5% ইনসেন্টিভ যেটা দেওয়ার, সেটা কিন্তু সরকার দিয়ে যাচ্ছে। এটাতে কিন্তু সরকারের প্রায় 7,000 কোটি টাকার মতো লাগছে বছরে। এটা বড় রকমের ভর্তুকি, সেটা কিন্তু সরকার দিচ্ছে। এই ফাইন্যান্সিয়াল ট্রাবলের মধ্যেও সরকার কিন্তু এটাকে হস্তক্ষেপ করে নাই। দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরে নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে, এবং দুবাই থেকে এটা বাংলাদেশে আসছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। ভালো লক্ষণ না এই জন্য যে কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এই জায়গাটা আমি মনে করি যে আমরা সরকার এবং যারা সেখানে কর্মরত আমাদের নাগরিক, তাদের সবারই দায়িত্ব নৈতিকভাবে এবং দেশের স্বার্থে, যে এই এগ্রিগেটরদেরকে অ্যাভয়েড করে কীভাবে নিজেরা সরাসরি টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে। তাহলে কিন্তু আমরা একটা ইন্টারমিডিয়েটকে কেটে ফেলতে পারি, এবং তখন কিন্তু এক্সচেঞ্জ রেট ম্যানিপুলেশনের সম্ভাবনাটা কমে যাবে। অন্যান্য মন্ত্রণালয় তাদের যে ট্রেনিং কার্যক্রমগুলোকে যদি বাড়াতে পারত, আমাদের শ্রমিকদের দক্ষতার যদি আমরা, আজকে তো আমরা 50 বছরের উপর ধরে লোক পাঠাচ্ছি, কিন্তু কেন আমরা পারছি না সেই শ্রেণীগতভাবে? আমরা কিন্তু এখন পাকিস্তানও যে পার ক্যাপিটা রেমিটেন্স পাঠায়, সেই লেভেলে আমরা পৌঁছাতে পারিনি। আমরা ফিলিপিন্সের লেভেলের কথা চিন্তাও করছি না। ফিলিপিন্সের লেভেলটা আমাদের প্রায় 6-7 গুণ বেশি মাথা পিছু। কেন? কারণ স্কিল লেভেল। একটা ফিলিপিনো মেয়ে $1200 থেকে $1500 তারা হায়ার করবে, একটা বাংলাদেশি মেয়েকে তারা $300 দিতে রাজি নেয়। কারণ স্কিল লেভেল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, এবং সেগুলোকে ওভারকাম করার মতো স্কিল তাদের নাই। তো এই জায়গাটা যদি আমরা জোর দিতে পারি, আমরাও কিন্তু আমাদের ফিমেল ওয়ার্কারদের বেতন 4 গুণ বাড়িয়ে ফেলতে পারবো, এবং কোয়ালিটিটাকেও বাড়াতে পারবো। এই জায়গাটায় আমাদের নজর দিতে হবে। ফিমেল না, শুধু মেল ওয়ার্কারদের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আমরাই সবচেয়ে কম আর্ন করি মাথা পিছু। সেই জায়গাটায় করতে পারলে রেমিটেন্স কিন্তু $30 থেকে $60 বিলিয়ন করা কঠিন কিছু নয় আমাদের জন্য। টাকা উদ্ধারের ব্যাপারে আমরা বিদেশিদের প্রচুর সহায়তা পাচ্ছি। আমরা আশা করব যে প্রবাসীরা এখানে তথ্য সরবরাহ করতে পারেন, কোথায় তাদের সম্পদটা আছে, কোথায় বাড়ি কিনেছে, কোথায় কি করছে। এই তথ্যগুলো পেলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন টিম তারা কিন্তু এই রিকোয়েস্টগুলো তখন বিদেশের করসপন্ডিং লিগাল পার্টকে পাঠাতে পারবে, এবং সেটার মাধ্যমে আইনগত ব্যবস্থা। আমরা বিদেশি লয়ারও হায়ার করতে যাচ্ছি যারা কেসগুলো ফাইল করবে, এবং আমরা সরাসরি বিদেশি যারা আইন প্রয়োগকারী সংস্থা, লাইক ISCCC, লাইক আইকা, লাইক ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, FBI এবং ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট, সবার সাথে আমাদের আলাপ হচ্ছে। তারা এই মুহূর্তে কিছু কিছু বাংলাদেশি অবস্থান করছে। আমাদের লোকদেরকে ট্রেনিং দিবে কিভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে, যাতে সেটা বিদেশের আদালতে সেটা টেকসই হয়। খালি বাংলাদেশের আদালতে জিততে হবে, বিদেশের আদালতে জিততে হবে, সেইভাবে মামলাগুলোকে প্রস্তুত করতে হবে। সেই প্রচেষ্টা আমরা করছি। এটা আমাদের নতুন অভিজ্ঞতা, আনচার্টেড টেরিটরি ফর আস। চিটাগাং বেস্ট কোম্পানি তো আমাদের $20 বিলিয়ন। তো এগুলো তো অবিশ্বাস্য রকমের অঙ্ক। বাংলাদেশ ব্যাংকের যেটা হচ্ছে সেটা তো একটা সাইবার সিকিউরিটি ব্রিচ হয়েছিল, সেটার টাকার 80% ফেরত আসছে, 20% আসে নাই। সেটা নিয়ে মামলাও চলছে এখন নিয়োগ কোর্টে, এবং সেটা আমরা আশা করি আমরা সেটা জিতবো। একটা ফিলিপিনো ব্যাংক ওর সাথে জড়িত আছে, সেই ব্যাংকের এগেন্সে মামলা চলছে। তো এটা বাকি যে $50 বিলিয়ন মতো আছে, বা 600 কোটি টাকার মতো, সেটাও আমরা আশাবাদী সেটা ফেরত আসবো। যাই হোক, দেশের অর্থ দেশে ফেরত আনার জন্য আমরা সর্বোচ্চ
এবং যে কারণেই ওই যে সেন্ট্রাল ব্যাংকের যে চুরিটা হয়েছিল, যে সাইবার হ্যাকিং যেটা হয়েছিল, সেটার অর্থ কিন্তু আমরা 80% ফেরত আনা হয়েছে সরকার, আর বাকি যে 20% আছে সেটার জন্য মামলা চলছে। এই চলমান মামলা তো আমরা আশাবাদী ইউএস ফেডারেল রিজার্ভের সাহায্য নিয়ে আমরা সেটাকে পারবো।